নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দুটো বড় ঘটনা ঘটে গেছে এবং তার মধ্যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা নিশ্চয়ই দেখেছেন, নেপালে এমন বন্যা হয়েছে যেটা মানুষের কল্পনার বাইরে, এবং কতজন মানুষের যে শেষ পর্যন্ত প্রাণ যাবে এখনো পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। কেবল ভারতীয় নিখোঁজ 288 জন, মানে নেপালে যারা ভারতীয় ছিলেন। এবার যারা নিখোঁজ তাদের মধ্যে কতজনকে খুঁজে পাওয়া যাবে, কতজনকে জীবিত খুঁজে পাওয়া যাবে, সত্যি বলতে আশা খুব কম। তো সেই ব্যাপারে আমাদের বুঝতে হবে, বিদেশ মন্ত্রকও সেই ব্যাপারে পুরোপুরি যুক্ত রয়েছে কাজকর্মে। আর তার আগে আর একটা যে আপডেট আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ভারত চীন সীমান্তের ডিমার্কেশন। দেখুন, এই ডিমার্কেশনের ব্যাপারটা আগে আমরা একটু আলোচনা করে নিই। প্রথম কথা, লাস্ট কিছু দিন ধরে বা কিছু মাস ধরে যারা স্কিল বাংলা চ্যানেলকে ফলো করেন তারা একটা শব্দবন্ধের সঙ্গে বোধহয় আস্তে আস্তে পরিচিত হয়েছেন, RIC, ট্রয়কা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। রাশিয়া সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, কিন্তু চীন এবং ভারতের কাছাকাছি আসা বাইল্যাটারাল সম্পর্কের দিক থেকে এর সম্ভাবনা কিছু মাস আগেও খুব কম ছিল, কারণ আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। কিন্তু আমেরিকা যখন থেকে ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করলো ইকোনমিক্যালি, ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার, তখন থেকে জিওপলিটিক্যাল সমীকরণ অনুযায়ী ভারত আমেরিকার কম্পিটিটর চীনের দিকে গ্র্যাজুয়ালি ঝুঁকতে শুরু করলো। আমেরিকাকে পাল্টা চাপে রাখার জন্য যে আমাদের যদি বেশি পুশ করো তোমরা, তো আমরা চীনের সঙ্গে টাই আপ করে নেব, এবং চীন ভারত একসঙ্গে চলে এলে আখেরে আমেরিকার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমেরিকার জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা ওপেন লিখেছেন, আমেরিকার অ্যানালিস্টরা, যে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় ব্লান্ডার হলো ভারত পলিসি। ডোনাল্ড ট্রাম্প ভারতকে পুশ করতে গিয়ে চীনের কাছাকাছি পাঠিয়ে দিল, যেটা আমেরিকা লাস্ট 25 বছর ধরে চাইছিল আস্তে আস্তে ইন্ডিয়াকে নিজেদের দিকে নিয়ে আসতে, যাতে চীনকে কাউন্টার করা যায়। আর চীনকে কাউন্টার করার যে মেন সুযোগ ভারতকে আমেরিকার নিজের দলে রাখতে হতো, আমেরিকা সেটাই হাতছাড়া করে ফেলে। একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড খেলতে গিয়ে, একটু বেশি অ্যাগ্রেসিভ হতে গিয়ে ভারতের ওপর এতটা চাপ তৈরি করে ফেলে, আমেরিকার ধারণা ছিল ভারত মাথা নিচু করে দেবে, সারেন্ডার করে দেবে, এবং তারপর আবার আমেরিকা ভারতকে হেল্প করবে সব দিক থেকে। বাট ভারত এতটা রিজিডিটি দেখাবে, ভারত এতটা সেলফ কনফিডেন্ট হয়ে যাবে, সেটা আমেরিকাও হয়তো বুঝতে পারেনি, এবং উল্টে ভারত সিগন্যাল দিতে শুরু করে যে আমরা আস্তে আস্তে চীনের দিকে ঝুঁকতে শুরু করে দিচ্ছি। এর ফল NSA অজিত দোভাল স্যার চীন সফরে গেছিলেন, এবং চীনের বিদেশ মন্ত্রী তার সঙ্গে NSA অজিত দোভাল স্যার কথা বলেন, প্ল্যান করেন। আমরা সেই ব্যাপারটা গতকালও এই চ্যানেলে আলোচনা করেছি। এবার অরুণাচল প্রদেশের ভিডিওটা যখন কয়েকদিন আগেই তৈরি করলাম, তখন আপনাদেরকে বলছিলাম যে জিওপলিটিক্স যেটুকু বুঝি তাতে করে ভারত এবং চীন এখন যুদ্ধে জড়াবে না, ইভেন নিজেদের মধ্যে টেনশনও বাড়াবে না, নিজেদের সম্পর্ক উন্নতি করবে, কারণ দুজনেরই কমন থ্রেটের নাম আমেরিকা। জিওপলিটিক্সে কোনো বন্ধুত্ব চলে না, চলে কেবল ন্যাশনাল ইন্টারেস্ট। ভারত এবং চীন দুটো দেশ এই মুহূর্তে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী কাছাকাছি আসছে। আবার ঠিক একটা সময় পর দুটো দেশের মধ্যে বিবাদও লাগবে, সেটা আজ থেকে 20-25 বছর পর, যখন চীন নাম্বার 1-এ চলে যাবে আমেরিকাকে পিছনে ফেলে। এবার NSA অজিত দোভাল স্যারের সঙ্গে কি মিটিং হয়েছিল আমি তো জানি না, কিন্তু দেখলাম যে আমাদের অনুমান সত্যি করেই ভারত এবং চীনের সীমান্ত ডিলিমিটেশন এবং ডিমার্কেশনের কাজ শুরু হয়ে গেল। মানে কি? মানে বোঝার জন্য আপনাকে একটু ম্যাপটা দেখতে হবে। দেখুন, এইটা হচ্ছে ভারত এবং চীনের মোটামুটি বর্ডার। ভারত চীনের বর্ডারে অনেকগুলো
জায়গা আছে। এইদিকে লাদাখ থেকে শুরু করে, যেটা আকসাই চীন ইত্যাদি বলে ওরা দখল করে রেখেছে, এদিকে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ থেকে শুরু করে, এখানে সিকিম থেকে শুরু করে, এখানে অরুণাচল প্রদেশ পর্যন্ত। এবার এই এতগুলো জায়গায় ভারত এবং চীনের কোনো অফিসিয়াল ইন্টারন্যাশনাল বর্ডার এতদিন ছিল না, আজও নেই। এটা বুঝুন, আজও নেই। এবং যখনই বর্ডার নেই, আপনি বুঝতে পারছেন ইন্টারনাল সিকিউরিটির কতটা থ্রেট। যখনই বর্ডার নেই, আপনি বুঝতে পারছেন যে কোনো সময় চীনের লোকেরা এগিয়ে আসতে পারে, ঝামেলা শুরু হয়ে যেতে পারে, সেই ঝামেলা যুদ্ধের রূপ নিতে পারে। অর্থাৎ অল টাইম একটা হাই টেনশনের মধ্যে থেকে কাজ করতে হচ্ছিল ভারতকে। শান্তি নেই। যদি ওই জায়গাটা একটা মীমাংসা করা যায়, শান্তিতে আসা যায়, তাহলে ভারত ওই সময়টা, ওই এনার্জি অ্যান্ড এফোর্টটা অন্য কোনো ডেভেলপমেন্টের জায়গায় দিতে পারবে। তো আপাতত ভারত এবং চীনের 25তম মিটিংয়ে, গতকালই বলেছি 25তম মিটিং, যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে একটা এক্সপার্ট কমিটি তৈরি হচ্ছে। যে এক্সপার্ট কমিটি প্রথমে কম সমস্যার জায়গাগুলোয় ডিলিমিটেশন এবং ডিমার্কেশন করবে। মানে সব থেকে কম সমস্যার জায়গা হিসেবে ভারত এবং চীন এগ্রি করেছে সিকিম। এখানে কোনো সমস্যা নেই। এখানে ভারত জানে আমার এতটা বর্ডার, এবং চীনও সেটাকে স্বীকৃতি দেয় বা দিতে বাধ্য। তো প্রথমে অফিসিয়ালি ভারত এবং চীন সিকিম, এই যে জায়গাটা, এটার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে ম্যাপে নির্দিষ্ট করবে, সেই ম্যাপটা এখন থেকে দুটো দেশই মানবে, সেই ম্যাপটা দুটো দেশের তরফ থেকেই ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেওয়া হবে, বলা হবে এটাই এখন থেকে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, কোনো LAC নয়। এখন যেটা আছে দুটো দেশের, সেটা হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এবার ডিলিমিটেশন ম্যাপের ওপর হয়, তারপর হবে ডিমার্কেশন। ডিমার্কেশন মানে যেখানে ফিজিক্যাল কাজ হবে, কাঁটা তার বসবে, পিলার বসবে, যেখানে একদম নির্দিষ্ট পোল পোঁতা হবে, নির্দিষ্ট একদম গ্রাউন্ডে যেখানে বাইফার্কেশনটা হবে, দুটো দেশের সীমান্ত তৈরি হবে। তাহলে প্রথমে ডিলিমিটেশন, তারপর ডিমার্কেশন। এরপর সিকিম হয়ে যাওয়ার পর, কারণ এখানে কোনো ঝামেলা নেই, ভারত এবং চীন মুভ করবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জায়গাতেও সমস্যা যথেষ্ট কম, তুলনামূলক কম। মানে ওখানে কিছু ছোটখাটো কনফিউশন আছে, যে কনফিউশনগুলো আলোচনা করে দ্রুত মেটানো সম্ভব। তো এরপর ফোকাস দেওয়া হবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে, প্রথমে ডিলিমিটেশন, তারপর ডিমার্কেশন। আপনি দেখুন, তিনটে ইম্পর্টেন্ট জায়গায় ভবিষ্যতে কখনো ভারত এবং চীনের ঝামেলা লাগবে না, বা লাগার সম্ভাবনা কম, আমরা এদিকে এগিয়ে যেতে পারবো। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না যে আমার তো বর্ডার আছে, ভবিষ্যতে ঝামেলা লাগবে না। বিশেষ করে চীনকে তো বিশ্বাস করতেই পারেন না, কারণ চীনের এক্সপ্যান্ড করার একটা মেন্টালিটি, সুপ্ত বাসনা আছে। তো বিশ্বাস আপনি করতে পারেন না, কিন্তু সমস্যার আপনি পার্সেন্টেজ কমাতে পারেন, আপনি রিস্ক কমাতে পারেন। আপনি যাই করে নিন না কেন, আপনি নিজেকে রিস্ক ফ্রি জীবনেও করতে পারবেন না। যে আমি রাস্তায় বেরোবো না, আমার কোনো রিস্ক নেই, আমার অ্যাক্সিডেন্ট হবে না, ভগবান না করুন মাথায় ছাদও ভেঙে পড়তে পারে, আমি এখন পড়াচ্ছি আমার মাথায় পড়তে পারে, বাট তবু আমি জানি এই রিস্কটা অনেক কম। বাট আমি যখন রাস্তায় হাঁটছি, তখন আমার রিস্ক এক স্টেপ বেশি। আমি যদি রেল লাইনে হাঁটি, আমার রিস্ক আরও বেশি। এইভাবেই তো মানুষ ক্যালকুলেট করে। তো চীন বর্ডার থাকলেই সেটাকে সারা জীবন রেসপেক্ট করবে এমন নয়, বাট আমরা প্রবাবিলিটি কমিয়ে নিলাম। এইটা হয়ে যাওয়ার পর দেন আমরা ফোকাস দেব দুটো দেশ, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশে, যেখানে সব থেকে বেশি সমস্যা। অরুণাচল প্রদেশ, ভারতের ক্লিয়ার বক্তব্য এটা আমাদের জায়গা।
চীনের বক্তব্য অরুণাচল প্রদেশের মধ্যে বেশ কিছুটা জায়গা আমরা ঢুকবো, ওটা অ্যাকচুয়ালি আমাদের ল্যান্ড, ওকে। এবং আকসাই চীন যেটা ভারতের জায়গা, কাশ্মীর কিন্তু 1962-তে যুদ্ধের সময় চীন যেটাকে দখল করে নিয়েছিল যুদ্ধের ফলে, যুদ্ধের মাধ্যমে, তো জায়গাটা লিগালি চীনের নয়। তখন এই দুটো জায়গা নিয়ে বসা হবে আলোচনার টেবিলে। এবার ওই দুটো জায়গার সমস্যা মেটাতে 2 বছর, 3 বছর, 5 বছর লেগে যেতে পারে। কোনো সমঝোতা কি ধরনের হবে এখন থেকে বলা মুশকিল। বাট দুটো দেশ আপনি দেখুন, এত বছরে যেখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি হয়নি, কি দ্রুত নিজেদের মধ্যে সমঝোতায় চলে এলো। এবং এই জন্যই অজিত দোভাল ইজ অজিত দোভাল, লোকটা গিয়ে কি বোঝালো, চীন রাজি হয়ে গেল, ইয়েস ইয়েস আমরা বাউন্ডারি টানতে চলুন শুরু করে দিই, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই জায়গাগুলোই তো শুরু করি। যত এগোবে দুটো দেশের সম্পর্ক ভালো হবে, তত আলোচনার জট খুলবে, আলোচনার টেবিলে দুটোর দেশ তত কমফোর্টেবল হবে। তো যে লোকটা পাকিস্তানে স্পাইং করে এসছে, যে লোকটা কান্দাহার হাইজ্যাকের সময় টেরোরিস্টদের সঙ্গে নেগোসিয়েট করেছে, সে পারে এগুলো, আমি জানি। যে লোকটা সিকিমকে ভারতভুক্ত করিয়ে নিয়েছে, যে লোকটা নর্থ ইস্টে লালডেঙ্গা ছিল, লালডেঙ্গা টিমকে ভেঙে দিয়েছে, সে লোকটা অনেক কিছুই পারে। 80 বছরের ওপর বয়স, এখনো দেশের সেবা করে যাচ্ছে। এবার অজিত দোভাল স্যারের মিশন চীন প্রজেক্ট, তো এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জিওপলিটিক্যাল আপডেট আমাদের বোঝাচ্ছিল। আপনি আর একটা জিনিস খেয়াল করে দেখুন, ভারত গভর্নমেন্ট, ভারত সরকার বা দেশটা এই মুহূর্তে বর্ডারে কতটা ফোকাস করছে। পাকিস্তান বর্ডার আগে থেকেই আমাদের ছিল, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। কাশ্মীরে সিকিউরিটি অনেক টাইটেন করা হয়েছে আমি বলতে পারি, আগের তুলনায় পুরোপুরি তো যায়নি। টেরোরিস্ট কার্যকলাপ অনেক কমানো হয়েছে, তো সিকিউরিটি টাইট হয়েছে। এবং এটা নিয়ে একটা ব্যাপার আছে, আপনি দেখুন, ধরুন আপনি লিভারের ওপর অত্যাচার করছেন, আপনার লিভার মাইল্ড ফ্যাটি লিভার, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 সেরোসিস, এইভাবেই তো হবে। এবার আপনার যখন সেরোসিস হয়ে গেছে, সেটাকে রিভার্স করে লিভারকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনা এটা সহজ কাজ নয়। তো কাশ্মীর বা এই জাতীয় জায়গায় জঙ্গিরা না আস্তে আস্তে, ধরুন জঙ্গি ইকুয়াল টু তেল ঝাল মশলা, আর লিভার ইকুয়াল টু আমাদের কাশ্মীর, আস্তে আস্তে এতটা ড্যামেজ করেছে, এতটা নিজেদের নেটওয়ার্ক ওখানে স্ট্রং করে নিয়েছে। তো যত আরো দিন এগোবে তত কন্ডিশন খারাপ হওয়ার কথা ছিল। মানে 2000 সালে যদি 5টা অ্যাটাক হতো, আপনি যদি দেখেন 2010 সালেও 5টা অ্যাটাক হয়েছে, আপনি ভাববেন ইন্ডিয়ার সিকিউরিটি বেটার হয়েছে। আপনি বলবেন কোথায়, 5টা অ্যাটাক 5টাই আছে। 10 বছরে আরো খারাপ হওয়ার কথা ছিল। এই তেল ঝাল মশলা লিভারকে ক্রমশ পচিয়ে দিচ্ছে, ওরকম টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো নেটওয়ার্ক আরো গ্রিপে নিয়ে নিয়েছে না জায়গাটাকে 10 বছরে। বাট সেইখান থেকে রিভার্স করা, 5টা অ্যাটাক থেকে 2টো অ্যাটাক বা 1টা অ্যাটাকে নিয়ে আসা, তো আপনার সেরোসিস লিভার থেকে লিভারকে গ্রেড 2 বা গ্রেড 1-এ নিয়ে আসার মতো কঠিন কাজ, সেটা আমরা করেছি। আপনি দেখুন বাংলাদেশ বর্ডার, স্বাধীনতার সময় থেকে এখনো অবধি প্রবলেম মেটেনি। এই বছর আমরা মিটিয়ে ফেললাম প্রবলেম, বিএসএফকে জায়গা দেওয়া হয়ে গেছে, ফেন্সিংয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। আপনি দেখুন মায়ানমার বর্ডার, আপনার মনে পড়বে এই চ্যানেলে আমরা ভিডিও করেছিলাম, এবং যারা ডেইলি ভিডিও দেখেন তারা নাই ডটগুলোকে কানেক্ট করতে পারবেন যে একসঙ্গে সমস্ত লেভেলে কিভাবে কাজ হচ্ছে। মায়ানমার বর্ডার এতদিনে সলভ হয়নি, আপনার মনে আছে? ইন্ডিয়া মায়ানমার ল্যান্ড সোয়াপিং কাজকর্ম স্টার্ট করে দিয়েছে কমিটি তৈরি করে, এই চ্যানেলেই ভিডিও করেছিলাম। তো পাকিস্তান বর্ডার প্রথম থেকেই ছিল সিকিউরিটি টাইট করা, বাংলাদেশে বর্ডার ক্রিয়েট করা মানে ফেন্সিং করা, মায়ানমারে জায়গা সোয়াপ করে বর্ডার ফেন্সিং করা, চীনের সঙ্গে প্রথম সমঝোতায় এসে এলএসি থেকে ইন্টারন্যাশনাল ফিক্সড বাউন্ডারি তৈরি করা, প্রত্যেকটা কাজ একসঙ্গে হচ্ছে ইন্টারনাল সিকিউরিটিকে স্ট্রং করার জন্য। এবং আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি কয়েক মাসের মধ্যে দেখে নিতে পারবেন,
ইউএস ইন্ডিয়াকে অ্যাটাক করবে, মিলিটারি দিয়ে নয়, টুলকিট দিয়ে, সিস্টেম দিয়ে। কারণ আমেরিকা, তার কাছে দুটোই অপশান, আইদার ভারতকে মারাত্মক ভালোবেসে বুকে জড়িয়ে টেনে ধরতে হবে, যে তোমাদের সব ট্যারিফ মাপ, তোমাদের 7 খুন মাপ, কি চাও বলো, আমরা পুরো অ্যান্টি পাকিস্তান, পাকিস্তানকে আমরা একদম ডিসমেন্টেল করে দেবো, ভারত তো আমার ভাই, পুরো ভারতের ফরে এসে ভারতকে টানতে হবে। কারণ আমেরিকা দেখছে ভারত চলে গেছে চীনের ক্লাবে, আর না হলে ভারতের ওপর চূড়ান্ত অ্যাটাক আনতে হবে আমেরিকাকে, সফটওয়্যার দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে, ন্যারেটিভ দিয়ে, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে, দুটোর মধ্যে একটা আমেরিকা করতে বাধ্য। কারণ আমেরিকার কাছে ক্লিয়ার, আর 2 বছর যদি এভাবে কেটে যায়, আমেরিকা আর কিছু করতে পারবে না ভারতকে। তো যা করতে হবে 2026 থেকে 2028-এর মধ্যে। তারপর ভারত আরো স্ট্রং হয়ে যাবে, যত দিন যাবে ভারত ইন্টারনাল প্রবলেম মিটিয়ে নিচ্ছে, ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং করছে, বর্ডার সিস্টেম বেটার করে ফেলছে। তো কিছু একটা আসছে আমেরিকার দিক থেকে ভারতে, ভালোবাসাও আসতে পারে, অ্যাটাকও আসতে পারে। অ্যাটাক মিলিটারি নয়। এটা চীন নিয়ে আমরা বুঝলাম। এবার যে দুঃখের ব্যাপারটা একটু আমাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে নেপাল ফ্লাড, নেপাল নিয়ে। এখানেও আমাদের বিদেশ মন্ত্রক, বিদেশ দপ্তর টোটালি ইনভলভ রয়েছে, ভারতীয়রা ইনভলভ রয়েছে। তো জিও পলিটিক্সের পুরোপুরি পার্ট নয়, এটাকে পলিটিক্স যাতে আমরা না করি, সেটা আমাদের দেশের একজন অত্যন্ত গণ্যমান্য রেসপেক্টেড ডিপ্লোম্যাট শশী থারুর, কংগ্রেসের নেতা, ও অসাধারণ জ্ঞান বুদ্ধি বিদ্যা ওনার ডিপ্লোমেসির জগতে, জিও পলিটিক্সের জগতে, আমি আলাদাই ফলো করি ওনাকে। তো উনি নিজেও বলেছেন এর মধ্যে যেন আমরা পলিটিক্স না নিয়ে চলে আসি, মানে জিও পলিটিক্সের পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্সের তো ব্যাপার নেই, আমি দেখাবো সেটা। তো সফট ভাবে হলেও যেহেতু বিদেশের একটা ব্যাপার কানেক্টেড, তো আমরা আলোচনা করে নিচ্ছি। দেখুন, নেপাল ফ্লাডটার কারণ আপনি বুঝুন আগে, যে হঠাৎ করে ওইভাবে দেখেছেন ভিডিও, ওইসব ভিডিও ছবি আর দেখাচ্ছি না, মানে বাড়ি ঘর, রাস্তাঘাট, গোটা শহর সব সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তো হঠাৎ করেই বন্যাটা এলো কোত্থেকে, এটার তো আগে কোনো ওয়ার্নিংও ছিল না, এবং এমন আওয়াজ হয়েছে লোকে ভেবেছে মানে সেই পারমাণবিক বোম বাস্টের মতো। আমেরিকার একটা সংস্থা এটাকে ভূমিকম্পও বলে দিয়েছিল, পরে ওরা বলেছে যে ভূমিকম্প না, আমাদের ভুল হয়েছে। মানে এই লেভেলের ডিস্ট্রাকশন, আওয়াজ, কাঁপুনি হয়েছিল। যেটা হয়েছে, নেপাল তো পাহাড়ি জায়গা, পাহাড়ের ওপরে অনেক উচ্চতায় গ্লেসিয়ার আছে, হিমবাহ। সেই হিমবাহ ওপর থেকে নিচে ফেটে পড়েছে। তো আপনি বুঝতে পারছেন যে কি হয়েছে জিনিসটা। হিমবাহটা যে অংশটা ভেঙে পড়েছে, ওর চওড়াটা আমি দেখছিলাম 650 মিটার মতো, মানে 1/2 কিলোমিটারের বেশি চওড়া খালি একটা হিমবাহ, চওড়া। সে লম্বালম্বি ভার্টিক্যালি পড়েছে 1200 মিটার নিচে এসে ধপ করে, মানে 1 কিলোমিটারের ওপর থেকে নিচে গিয়ে পড়েছে। এবার এর সঙ্গে ডিরেক্ট ইমিডিয়েট কোনো কানেকশন আপনি রাতারাতি তো পাবেন না পরিবেশ সংক্রান্ত, বাট ইয়েস, পরিবেশের কানেকশন আছে। কারণ কোনো একটা হিমবাহ রয়েছে, গ্র্যাজুয়ালি বিশ্ব উষ্ণায়নের ফলে ওই হিমবাহ গলতে গলতে তার জিওমেট্রিক শেপ চেঞ্জ হয়, হিমবাহটা একটু আলগা হয়, গলতে গলতেই হিমবাহের ভেতরে ফাটল দেখা যায়। ওই ফাটলের মধ্যে লিকুইড ওয়াটার ঢুকে ব্যাপারটাকে আরো ক্র্যাকটাকে বাড়ায়, এবং আলটিমেটলি একটা সময় লুজ হয়ে গিয়ে হিমবাহটা এইরকমভাবে পড়লো। এটা হয়তো 15-20 বছরের ফলে হয়েছে, বাট আলটিমেটলি তো পরিবেশ দূষণের ফলেই হয়েছে। হ্যাঁ,
এটাও ফ্যাক্ট, কেউ কেউ মানে অন্য কিছু বলতে পারেন, তাই আমি বলে রাখছি। অতীতেও কোনো হিমবাহ যখন পরিবেশ দূষণ কোনো দিন ছিল না, আমি পৃথিবীর হিসেবে অতীত বলছি, এরকমভাবে ভেঙে পড়েছে, এটা হয়েছে। তো পরিবেশ দূষণ না থাকলেও হিমবাহে অটোমেটিক ক্র্যাক বছরের পর বছর ধরে কখনো থাকতে থাকতে আসতে পারে, বাট পরিবেশ দূষণ এটাকে ত্বরান্বিত করেছে, এটাকে ফাস্ট করেছে। আজ থেকে 1000 বছর আগের পৃথিবীতে হয়তো 100 বছরে একটাই এরকম ঘটনা ঘটতো, এখন এরকম ঘটনা 10 বছরে একটা ঘটে যাচ্ছে। এটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে আমাদের। তো আমাদের কোনো দায় নেই, অটোমেটিক প্রকৃতি ঘটিয়েছে তা নয়, আমরা প্রকৃতির ওপর অত্যাচার করেছি বলে এটা ঘটেছে। এবার আপনি ভাবুন, ওই হিমবাহ যখন 1.5 কিলোমিটার মতো 1-1.5 কিলোমিটার নিচে এসে পড়েছে ভ্যালিতে, এইবার ওটা এগোচ্ছে, ওটার মধ্যে বরফের চাই, জল রয়েছে প্রচণ্ড, পাথর রয়েছে হিমবাহতে, ও যত এগোচ্ছে ওর মধ্যে বড় বড় গাছ অ্যাড হচ্ছে, যত এগোচ্ছে বাড়ি ভেঙে ওর মধ্যে অ্যাড হচ্ছে, গাড়ি অ্যাড হচ্ছে। তো একটা জিনিস আসছে যার মধ্যে জল, বরফের চাই, পাথর, বড় বড় টুকরো, গাছ, বাড়ি, কংক্রিট, গাড়ি, এইগুলো নিয়ে আসছে, ওর সামনে কিছু পড়লেও আর কিছু থাকবে? স্ম্যাশড হয়ে যাবে। তাই হয়েছে। এবং রাতারাতি মানে সঙ্গে সঙ্গে ইন্ডিয়া রেসপন্ড করতে শুরু করে দিয়েছে, যেটা আমাদের জিওপলিটিক্সের সামান্য অ্যাঙ্গেলে কাজে লাগবে। আমাদের বিদেশ মন্ত্রক সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে যে ভাই ছোড়ো সব কুছ, এই এক একটা সাইজের আমাদের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এর মধ্যে যা যা দরকার, খাবার থেকে, মেডিসিন থেকে, উদ্ধার কাজের জিনিস থেকে, যেটুকু হেল্প করে মানুষকে বাঁচানো যায়, যেটাকে আমরা বলি HADR ইকুইপমেন্ট, সেইগুলো সব ভরে পাঠানো শুরু হয়ে গেছে ভারতের তরফ থেকে। একদম সে বলে না, ইন নো টাইম এইখানে। তো ইন্ডিয়া রেডি, যে করে হোক আমাদের পড়শিকে যতটা আমরা হেল্প করতে পারি। ইন্ডিয়ান C-130 জেট, ইন্ডিয়ান এয়ারফোর্স, পুরো রেডি ইন্ডিয়ান এয়ারফোর্স। এবং যদি ডক্টর এস জয়শঙ্করের টুইট বা ফেসবুক অ্যাকাউন্ট ফলো করেন আপনারা, ঘন্টায় ঘন্টায় আপডেট আসছে, ইন্ডিয়া নতুন শিপমেন্ট পাঠাচ্ছে, আবার নতুন শিপমেন্ট পাঠাচ্ছে, মানে ইন্ডিয়া থেমে নেই। একের পর এক আমরা রেডি করছি এবং নেপালে পাঠাচ্ছি, যত দ্রুত যত বেশি সম্ভব জিনিসপত্র পাঠানো যায়। ইন্ডিয়া স্টেপস আপ এফোর্টস অ্যাজ হান্ড্রেডস মিসিং ইন নেপাল ফ্লাডস, যতটা এফোর্ট এই সময় দেওয়া যায়। এবং যেটা বলছিলাম শশী থারুর, উনি অ্যাডভাইস দিয়েছেন মিডিয়াকে, ভারতের সমস্ত মিডিয়াকে, নো বোস্টিং, যে আমরা যে এই সময় আমাদের প্রতিবেশী দেশকে হেল্প করছি, যেখানে আমাদের দেশেরও 288 জন মানুষ এই মুহূর্তে অবধি কনফার্মড নিখোঁজ, কৈলাস যাত্রায় গেছিলেন বহু ভারতীয়, নিখোঁজ তারা। দুঃখজনক হলেও বাস্তব মানতে হবে, তাদের মধ্যে বেশিরভাগই আর বেঁচে থাকবেন না। তো ভারতবাসী তো ওখানে রয়েছে, কিন্তু এই মুহূর্তে নেপালকে, বা যেই রয়েছে নেপালি, ভারতবাসী, অন্য দেশের মানুষজন, কারণ ট্যুরিস্ট ছিল ওখানে প্রচুর, যেভাবে যদি কাউকে বাঁচানো যায়, যদি যারা এই মুহূর্তে বন্যার মধ্যে গোটা এলাকা ভাসছে তাদের কিছু হেল্প করা যায়, ভারত জান প্রাণ লাগিয়ে দেবে। এবং এই মুহূর্তে শশী থারুর, তিনি দেশের খুব সিনিয়র ডিপ্লোম্যাট, দেশের হয়ে প্রচুর বড় বড় দায়িত্ব পালন করেছেন, তার অ্যাডভাইস আমাদের পুরো মাথায় রাখা উচিত। যেরকম আমি বলি PM মোদি দেশকে লিড করছেন, ডক্টর এস জয়শঙ্কর দেশকে লিড করছেন, তো বিদেশ নীতির ক্ষেত্রে ইনিও একজন মানুষ যিনি দেশকে লিড করেন। হয়তো ওনার দল আজকে সরকারে নেই, বাট মানুষটার জ্ঞান, অভিজ্ঞতা, নো বোস্টিং। প্রথমত মানবিকতার দিক থেকে আমরা এই মুহূর্তে কাজ করব না, কোনো জিওপলিটিক্সের লাভ লস দেখব না কিছু, এবং কোনো গর্ব নয়, কোনো অহংকার নয় যে দেখো আমরা ভারতীয়, আমরা কত কিছু পাঠিয়ে দিলাম। ইটস আওয়ার ডিউটি, দ্যাটস ইট। যদি আরো বেশি পারা যায় সেই হেল্পটা পৌঁছে দেওয়া উচিত এই অসময় দুঃসময় দাঁড়িয়ে। এবং আমি
একটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইবো লাস্ট 3-4 মিনিট। আলটিমেটলি তো পরিবেশের ওপর অত্যাচার করলে পরিবেশ সেটা ফেরত দেবেই। দেখুন, পপুলেশন যত বেড়েছে পৃথিবীর, আমাদের ডেভেলপমেন্ট তত করতে হয়েছে, রাস্তাঘাট, বাড়ি, আর এই করেই তো পরিবেশের ওপর আমরা অত্যাচার করেছি। এই আমি এখানে একটা অফিস তুলেছি, অফিসে দাঁড়িয়ে রয়েছি, কি ছিল এটা? এখানে তো 100 বছর আগে, 200 বছর আগে নিশ্চয়ই বাগান ছিল, মাটি ছিল, চাষের জমি ছিল, সেই মাটি গাছ সেগুলোকে কেটে আমরা অফিস তুলেছি। মানুষ বেড়েছে, বসবাসের জায়গা দরকার হয়েছে, অফিস কাছারি করার জায়গা দরকার হয়েছে, প্রত্যেকটাই তো ক্ষতি পরিবেশে। আমি যদি বলি না না আমি বাড়ি করেছি এটা পরিবেশের ক্ষতি না, ইয়েস, স্বীকার করা উচিত যে হ্যাঁ এটা পরিবেশের ক্ষতি, বাট এটা সামান্যতম ক্ষতি, এর থেকে অনেক বড় বড় ক্ষতি আছে। আমরা তো সব বাড়িঘর ভেঙে এখন বন জঙ্গলে থাকতে পারি না, বাট পৃথিবীর পপুলেশন এখন মোটামুটি একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে গেছে। কেবল আফ্রিকা মহাদেশের পপুলেশন বাড়ছে, পৃথিবীর বাকি দেশগুলোর হয় পপুলেশন কমছে নইলে স্টেবল। তো সেই দিক থেকে আস্তে আস্তে পৃথিবী নিজেকে নেক্সট 50-100 বছরে হিল করে নেবে, আর অন্তত প্রচুর পপুলেশন বাড়ার ঝুঁকি এই মুহূর্তে নেই। সেকেন্ড, অ্যাওয়ারনেস, মানে লাস্ট 100 বছরে যে মারাত্মক পপুলেশন বেড়েছে এবং সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হয়েছে, নেক্সট 100 বছরে সেটা দরকার লাগবে না। নেক্সট, অ্যাওয়ারনেস। আজ থেকে 20 বছর আগেও কিন্তু এত অ্যাওয়ারনেস ছিল না। আজকে মানুষ অ্যাওয়্যার হচ্ছে যে ভাই প্লাস্টিকটা না নিয়ে 10 জনে একজন হচ্ছে, আরও 20 বছরে 10 জনে 8-9 জন হয়ে যাবে। প্লাস্টিকের জিনিস না নিয়ে, প্লাস্টিকটা তো পরিবেশেই মিশবে, ওটার ফলেই তো বন্যা হবে, ওটার ফলেই তো জল বেরোতে পারবে না। আমি যদি বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে যাই, আমার গাড়ি থেকে ধোঁয়া ছাড়ছে, আমি যদি পরের বার একটা ইভি কিনে নিতে পারি। মানুষজন আস্তে আস্তে সচেতন হচ্ছে, এর ফল আমরা আরো 20 বছর পর থেকে পাবো। এখনো সবাই সচেতন হয়নি, আরো বছর 20 তো লেগেই যাবে, তার মধ্যে অনেক ক্ষতি হয়েও যাবে, এরকম ভগবান না করুক হয়তো আরো অনেক কিছু ঘটবে। আমি যদি লং টার্মে পৃথিবীর কথা ভাবি, আস্তে আস্তে টেকনোলজি আসছে যেগুলো বাজে জিনিসগুলোকে রিপ্লেসও করছে, যে হ্যাঁ এটা থেকে দূষণ হচ্ছে, তো আমাদের নিউ টেকনোলজি কিছু এলো, যেটা ইভি গাড়ি ধরুন না, আপনি সোলার ইলেকট্রিক ধরুন না, যে কয়লা পোড়াতে হবে না, তাপ বিদ্যুৎ দরকার নেই, আমার সোলার থেকে ইলেকট্রিক হয়ে যাবে, সেগুলো দিয়েও কিছু কিছু বেটারমেন্ট হচ্ছে। কিন্তু কিছু বিশেষ জায়গায় ইনফ্রাস্ট্রাকচারে কি করবেন আপনি? আমিও দিনের শেষে এটাই ভাবি। আপনি শুনেছেন হয়তো আমাদের এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার রংপো, সেবক ওইসব জায়গা দিয়ে রেল লাইন হচ্ছে। ট্যুরিস্টদের তো সত্যিই ভালো, এনজেপিতে নেমে গাড়ি ধরতে হবে না, ডিরেক্ট ট্রেনে চলে যাবে। ট্যুরিস্টদের কথা বাদ দিন, ট্যুরিস্ট গেল না, সিকিমে না গেলে মানুষ তো মরে যাবে এমন নয়, কিন্তু ওইখানে যে সমস্ত মানুষজন আছে তাদের বেটার মোবিলিটি, ট্রাফিকের জন্য তাদের তো একটা রেল লাইন দরকার। এখন আপনার আমার বাড়ির সামনে থেকে যদি রেল লাইন তুলে নেওয়া হয়, রাস্তা তুলে নেওয়া হয়, যদি বলা হয় না না পরিবেশের জন্য তোমাদের এটুকু মানতে হবে, আমরা তো মানব না, তো পাহাড়ের লোকদেরও তো বেটার ইনফ্রাস্ট্রাকচার দরকার না? কিন্তু একই সময় আপনি ভাবুন, এই যে রেল লাইন করছি আমরা, পাহাড় কেটে করছি, পাহাড়ি জায়গা খুব রিস্কি জায়গা, একটু 19 থেকে 20 হলে না প্রকৃতি তার এফেক্ট ফেরত দেবে। এবার আপনারা একটু কমেন্ট করবেন, আপনাদের কি মনে হয় যে এর সলিউশন কোন পথে? যে যারা এই ধরনের জায়গায় থাকে পাহাড়ি, তাদের মেনে নিতে হবে যে না, লাইফস্টাইল বেটারমেন্ট আমরা পাবো না যদি পরিবেশকে, প্রকৃতিকে, পৃথিবীকে বাঁচাতে হয়, নাকি কিছুটা করা উচিত, যেখানেই রিস্ক আসছে সেটা করা উচিত না? আর তার থেকেও বড় চিন্তা কি জানেন তো? রুলস। ওই কিছুটা করে যেখানে রিস্ক আসছে ওখানে করব না, এই রুলটা মানার মনোবৃত্তি আমাদের নেই। কেন বললাম এ কথা? আপনি দেখুন, নিয়ম আছে, সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে কোনো হোটেল, লজ এগুলো তৈরি হতে পারবে না, নদীর প্লাবন ভূমিতে কিছু বিল্ডিং করা যাবে না, এগুলো নিয়ম আছে। আপনি নিয়ম জোর করে মানাতে যান লোককে, লোকে প্রথমে বলে হোয়াই, কেন করব না, লোকে পরিবেশ বুঝবে না এত।
এবার যতক্ষণ না মাথায় বৃষ্টি পড়ছে ততক্ষণ যদি আপনি ছাতা ধরেন না, লোকে ভ্যালু দেবে না। এবার বৃষ্টি পড়া মানে তো এইরকম বন্যা ঘটানো, সেটা ঘটে গেলে এত মানুষের জীবন চলে যাবে, তার জন্য তো আপনি ওয়েট করতে পারেন না যে একটা ঘটনা ঘটুক তারপর গিয়ে সবাইকে বোঝাবো। আপনি চলে যান মন্দারমণিতে, দেখুন তো 500 মিটার ছাড়া আছে কিনা সমুদ্র তট থেকে। তো লোকে রুলস মানেনি, কেন মানব? যত সমুদ্রের কাছে দেব সি ভিউ হবে, আমার হোটেলে বেশি লোক থাকতে আসবে। আপনিও খুঁজবো না সমুদ্রের একদম ধারে কোনটা আছে, আমরা তো সেটাই থাকব। এবার যদি এগুলোকে গভর্নমেন্ট এখন ভেঙে দিতে যায়, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে মানুষের, তারা কান্নাকাটি করবে, মানুষজন হয়তো সুইসাইড পর্যন্ত করে নেবে যে সরকার আমার সঙ্গে এটা কি করলো। আমার এই ইনভেস্টমেন্ট, সারা জীবন লোন করে হোটেলটায় আমি ব্যবসাটা দাঁড় করালাম, আমার হোটেল ভেঙে দিল। আপনার মনে আছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার টুইন টাওয়ার পুরো গুঁড়িয়ে দিয়েছিল ডিনামাইট দিয়ে, যে হবে না, এটা পরিবেশের নিয়ম মানেনি, এটাকে করতে দেব না। প্রচুর মানুষ বলেছিল যে এই যে পেটে মেরে দেওয়া হলো প্রমোটারকে, তো আপনি কি করবেন? এবার যদি ওই হোটেল আপনি ভেঙে দেন, হোটেলের মালিক চলুন তবু তার কিছু টাকা পয়সা আছে, ওই হোটেলে যে 15 জন 10 জন অন্তত কাজ করে, 10-15 হাজার টাকাই মাইনে পাবে ছেলে মেয়েরা, তাদের চাকরি চলে গেল, আপনি যাবেন কোথায়? এবং এই মানুষগুলো যার চাকরি চলে গেল, তাকে আপনি বোঝাতে পারবেন না যে পরিবেশ বাঁচাতে গেলে এটা দরকার ছিল, না হলে কেউ বাঁচবো না। ও পরের বার সরকারকে ভোট দেবে না, যে আমার পেটে লাথি মেরে তুমি পরিবেশ বাঁচাচ্ছ। যে কোনো সরকার, যে কোনো পার্টি যারা ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক্যালি ইলেক্ট হয়, ওরা দেখবে ভাই আগে তো আমি আমার ভোটটা বাঁচাই, পরিবেশ বাঁচাতে গিয়ে আমার গদিটা নষ্ট করে লাভ আছে, পাবলিক যেটা চাইছে সেটা করি। এর আনসার কি আমি আপনাদের জিজ্ঞেস করছি? আমি জিওপলিটিক্সের আনসার দিতে পারবো, এর আনসার তো আমার কাছে নেই, আপনাদের কাছে থাকবে। আপনি বলুন, আমি আমার স্টুডেন্টদের বলি যে কলকাতায় এমন এমন জায়গা হয়ে আছে যেখানে যে কোনো সময় আগুন লেগে ধ্বংস হয়ে যেতে পারে, ত্রিপলের দোকান একের পর এক ত্রিপল টাঙিয়ে, এমন এমন জায়গায় হোটেল রিসেন্টও দেখা গেছে যেখানে হোটেল হওয়ার পারমিশনই থাকা উচিত না, আগুন লাগলে ফায়ার ব্রিগেড পৌঁছাতেই পারবে না, ওখানে হোটেল হয়ে গেছে। আজ না হোক কাল কোনোদিন দুর্ঘটনা ঘটলে আগুন লেগে শয়ে শয়ে মানুষ পুড়ে মরে যাবে, ভগবান না করুন, বাট সম্ভাবনা তো সেটাই। এইবার আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমরা তো সরকারি অফিসার হবে, তোমরাই তো গ্রাউন্ডটা সামলাবে, তোমাদের কাছে চ্যালেঞ্জটা কি বলো তো? যে এই হোটেল যদি তুমি বন্ধ করতে যাও না, যারা ওই হোটেলে চাকরি করছে তারা মানবে না, যারা ওই হোটেলটার ব্যবসার সঙ্গে যুক্ত তারা মানবেই না। ওই দোকান যদি তুমি তুলতে যাও, যে কি করে রেখেছেন আপনার ত্রিপল দিয়ে এরকম দোকান বানিয়ে রেখেছেন, যে কোনো সময় তো ত্রিপল হাইলি দাহ্য পদার্থ, ওরা মানবেই না ওই সময়, যে কোথাও কিছু নেই, কোথায় আগুন লেগেছে, আমি 10 বছর ব্যবসা করছি, আমার ব্যবসা আপনি তুলে দিচ্ছেন, বাট যেদিন লাগবে 10 মিনিট লাগবে, মানুষ মারা যাবে। তো এর সলিউশন কোথায়, কিভাবে মানুষকে বোঝানো, বিকল্প রোজগারের ব্যবস্থা তৈরি করা, তারপর তাদেরকে সেখান থেকে সরানো, ইটস আ লং অ্যান্ড কমপ্লিকেটেড প্রসেস। বাট যদি আমরা না করতে পারি, তাহলে এরকম আরও কত ভয়ানক জিনিস আমাদের জন্য ওয়েট করে আছে, আমরা ভাবতে পারছি না। তো থাকলো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা উত্তর দেবেন কমেন্ট সেকশনে, আজকে আমি দেখব। ভালো থাকবেন প্রত্যেকে, নেপালের মানুষগুলোর জন্য প্রার্থনা করবেন, এটুকুই বলতে পারি।